81 সালের 23 এবং 24 মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি 3 তলায় সেমিনার কক্ষে 71 ও 75-এর যোদ্ধাদের এবং সেনাবাহিনীর প্রাক্তন সদস্যদের গোপন ও জরুরি বৈঠক বসে। এই বৈঠকে কর্নেল শওকত আলী, বর্তমানে আওয়ামী লীগের এমপি, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি, মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমকে হত্যার পরিকল্পনা এবং হত্যাকালীন ও হত্যা পরবর্তী সময়ে করণীয় সম্পর্কে অবহিত করেন। কর্নেল শওকত আলী বলেন, জিয়াউর রহমান চট্টগ্রামে গেলে চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মঞ্জুর বীর উত্তমের নেতৃত্বে জিয়াকে হত্যা করা হবে এবং এই হত্যাকাণ্ডের ব্যাপারে সভানেত্রী শেখ হাসিনা অবহিত আছেন। সভানেত্রী আমাদেরকে এই হত্যাকাণ্ডে সহায়তা ও ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মাত্র কয়েকদিন হলো দেশে এসেছেন। এরই মধ্যে তিনি এমন একটি নির্দেশ কিভাবে দিতে পারেন প্রশ্ন করা হলে কর্নেল শওকত আলী বলেন, শেখ হাসিনা দেশের বাইরে ভারত থাকতেই এ বিষয়ে অবহিত আছেন। কর্নেল শওকত আলী জিয়া হত্যাকাণ্ডে ও হত্যা পরবর্তী সময়ে আমাদের করণীয় সম্পর্কে বলেন যে, হত্যাকাণ্ডের সময় আমাদের চট্টগ্রাম ও ঢাকায় থাকতে হবে। আমাদের যারা চট্টগ্রাম থাকবে তাদের দায়িত্ব হবে জেনারেল মঞ্জুরের কাছ থেকে অস্ত্র নিয়ে ঢাকায় চলে আসা, এবং ঢাকায় যারা থাকবে তাদের দায়িত্ব হবে চট্টগ্রাম থেকে আসা অস্ত্র নিয়ে ঢাকা রেডিও ও টেলিভিশন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। আমাদের মধ্যে একজন কবে নাগাদ এই হত্যাকাণ্ড হতে পারে প্রশ্ন করায় কর্নেল শওকত বলেন, এখন থেকে যে কোনো সময় হতে পারে। যখনই জিয়াউর রহমান চট্টগ্রামে যাবেন তখনই তাকে হত্যা করা হবে। কর্নেল শওকত আরও বলেন, জিয়া হত্যা সংগঠন পর্যন্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ.এম. এরশাদ সহ অন্যান্য জেনারেলগণ এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গার্ড রেজিমেন্টের কর্নেল মাহফুজুর রহমান অভ্যুত্থানের নেতা জেনারেল মঞ্জুরের সাথে থাকবেন। কিন্তু যেই মুহূর্তে জিয়া হত্যা সংঘটিত হয়ে যাবে সেই মুহূর্ত থেকে এরা বিভক্ত হয়ে পড়বে এবং দ্বন্দ্ব শুরু হবে। সেনাবাহিনী প্রধান জেনারেল এরশাদের নেতৃত্বে থাকবে পাকিস্তান প্রত্যাগত অফিসার ও জওয়ানসমূহ ঢাকার জেনারেলগণ। অন্যদিকে জেনারেল মঞ্জুরের নেতৃত্বে থাকবে চট্টগ্রামী মুক্তিযোদ্ধা সামরিক অফিসার ও জওয়ানরা। জিয়া হত্যার পর জেনারেল এরশাদের আনুগত্যশীল সেনাবাহিনী এবং জেনারেল মঞ্জুরের আনুগত্যশীল সেনাবাহিনীর লড়াই হবে, যুদ্ধ হবে। এই যুদ্ধে উভয় গ্রুপই ক্ষতিগ্রস্ত হবে এবং একটি গ্রুপকে পরাজিত ও ধ্বংস করে অপর গ্রুপটি বিজয়ী হলেও খুবই দুর্বল থাকবে। ঠিক সেই মুহূর্তে আমরা ওই বিজয়ী দুর্বল গ্রুপকে আক্রমণ করে পরাজিত করব। এই হচ্ছে আমাদের হত্যা ও হত্যা পরবর্তী করণীয়। এই জরুরি গোপন বৈঠকে ৩রা নভেম্বর ৭৫-এর সামরিক অভ্যুত্থানকারী কর্নেল গাফফার, মেজর নাসির, ক্যাপ্টেন হাফিজ এবং আরও কয়েকজন সদস্য সহ প্রায় ৭০-৭৫ জন যোদ্ধা উপস্থিত ছিল। বৈঠকে আমাদেরকে প্রধানত 3টি গ্রুপে ভাগ করা হয়। একটি গ্রুপকে চট্টগ্রাম যেয়ে জেনারেল মঞ্জুরের কাছ থেকে অস্ত্র নিয়ে আসার দায়িত্ব দেওয়া হয়। ৩০-৩৫ সদস্যের দ্বিতীয় গ্রুপকে সারা দেশ সফর করে জিয়া বিরোধী মুক্তিযোদ্ধাদের কাছে এই সংবাদ পৌঁছানো ও যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের অ্যাকশানে যাওয়ার জন্য প্রস্তুত করতে দায়িত্ব দেওয়া হয়। বাকি সবাইকে তৃতীয় গ্রুপ হিসাবে ২৪ ঘন্টা প্রস্তুত করে ঢাকায় রাখা হয়। মুক্তিযুদ্ধের রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে পৌঁছালে জেনারেল মঞ্জুরের নেতৃত্বে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের কিছু সংখ্যক সেনা অফিসার অভ্যুত্থান করে ৩০শে মে প্রত্যুষে চট্টগ্রাম সার্কিট হাউজে অতি সহজে, বলা যায় বিনা বাধায়, মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করতে পারলেও সেনাবাহিনীর সাধারণ জওয়ান ও জনগণ এই হত্যাকাণ্ড প্রত্যাখ্যান করে। জেনারেল মঞ্জুর বীর উত্তমের আনুগত্যশীল অফিসারগণ চট্টগ্রাম বেতার ও টেলিভিশন দখলে ও নিয়ন্ত্রণে রাখে। এদিকে ঢাকায় সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ.এম. এরশাদ, জেনারেল মীর শওকত বীর উত্তম, জেনারেল রহমান সহ সকল অফিসার ও জওয়ানেরা জেনারেল মঞ্জুরের বিরুদ্ধে অবস্থান নেয়।
জেনারেল মঞ্জুরকে মোকাবেলা করার জন্য কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টের জিওসি ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানকে এক ব্রিগেড সৈন্যসহ চট্টগ্রামের দিকে পাঠানো হয়। ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান চট্টগ্রাম সড়কের শুভপুর ব্রিজের ঢাকা পাড়ে অবস্থান নেয় এবং শুভপুর ব্রিজের চট্টগ্রাম পাড়ে ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানকে মোকাবেলা করার জন্য জেনারেল মঞ্জুরের প্রতি আনুগত্যশীল ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদ তার সৈন্যসহ অবস্থান নেয়। অন্যদিকে ঢাকায় মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার প্রতিবাদে এবং জেনারেল মঞ্জুরের বিরুদ্ধে জনগণ ব্যাপক বিক্ষোভ মিছিল মিটিং সমাবেশ করলেও উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার জিয়া হত্যার সংবাদ শোনামাত্র প্রাণভয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচে রোগী সিরিয়াস কারোর সাথে দেখা হবে না বোর্ড লাগিয়ে ভর্তি হন। পরে জিয়াউর রহমানের প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান এবং যোগাযোগ মন্ত্রী আব্দুল আলিম সিএমএইচে গিয়ে উপরাষ্ট্রপতি সাত্তারকে বলেন, সেনাবাহিনী প্রধান এরশাদ বলেছেন আপনি এখন রাষ্ট্রপতি। প্রতি উত্তরে উপরাষ্ট্রপতি সাত্তার বলেন, আগে সেনাবাহিনী প্রধান এরশাদকে আনান। তারপর সেনাবাহিনী প্রধান জেনারেল এরশাদের পৃষ্ঠপোষকতায় উপরাষ্ট্রপতি সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি হন। দৃশ্যত সেনাবাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে শুভপুর ব্রিজে পরস্পরের মুখোমুখি অবস্থান নিলেও এবং ভাইয়ে ভাইয়ে রক্তপাতের ও জীবননাশের অবস্থা সৃষ্টি হলেও কার্যত জেনারেল মঞ্জুর চট্টগ্রাম ক্যান্টনমেন্টের প্রকৃত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে আমাদেরকে অস্ত্র সরবরাহ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সেনাবাহিনীর সাধারণ সৈনিক জনরা মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা সমর্থন করে না এবং জিওসি জেনারেল মঞ্জুরের প্রতি আনুগত্য পরোক্ষভাবে অস্বীকার করে। জেনারেল মঞ্জুরের পক্ষে শুভপুর ব্রিজে আসা ক্যান্টিন দোস্ত মোহাম্মদের সৈন্যরা ব্রিজের অপর পারে ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকার করে। নন কমিশনার অফিসার এবং সিপাহীরা ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদকে সরাসরি পরিষ্কার বলে দেয় জেনারেল মঞ্জুর প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করেছে। এখন জেনারেল মঞ্জুর নিজে প্রেসিডেন্ট হবে, আমরা সুবেদার হাবিলদার সিপাহীরা যা আছি তাই থাকব, আমরা নিজেরা নিজেদের জীবন নিব না। আপনারা অফিসারেরা যুদ্ধ করেন, আমরা যুদ্ধ করব না। তখন ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদ অবস্থা বেগতিক দেখেই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় এবং আত্মসমর্পণ করে। জেনারেল মঞ্জুর বীর উত্তম চট্টগ্রাম বেতার ও টেলিভিশনে ভাষণ দিতে এবং সাংবাদিক গণ্যমান্য ব্যক্তি ও মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনা করতে ক্যান্টনমেন্টের বাইরে এলে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট তার সম্পূর্ণ হাতছাড়া হয়ে যায়। সেনাবাহিনীর বিশেষত নন কমিশন এবং জওয়ানেরা মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি এতই আনুগত্যশীল ছিল যে সুযোগ পাওয়া মাত্র মুহূর্তের মধ্যেই তারা জেনারেল মঞ্জুর বীর উত্তমের বিরুদ্ধে বিদ্রোহ করে। ফলে জেনারেল মঞ্জুর ও তার প্রতি আনুগত্যশীল অফিসারেরা তার ক্যান্টনমেন্টে ফিরে যেতে তো পারেনি, বরং পালিয়েও যেতে পারেননি। পালিয়ে যাওয়ার সময় দৃশ্যত অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তার সরকারের প্রতি আনুগত্যশীল কিন্তু প্রকৃত অর্থে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের প্রতি আনুগত্যশীল সৈন্যদের আক্রমণে মঞ্জুর পালিয়ে ভারত সীমান্তের দিকে না গিয়ে ঢাকা আসতে সমর্থ হয় এবং কর্নেল শওকত আলীর শেল্টারে থাকে। অন্যদিকে জেনারেল মঞ্জুর বীর উত্তম সহ তার আরও কয়েকজন অনুগামী অফিসার জিয়া সৈনিকদের হাতে গ্রেপ্তার হলে জিয়াউর রহমান হত্যায় নিরাপদ দূরত্ব থেকে জড়িত তৎকালীন সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ.এম. এরশাদ গ্রেপ্তারকৃত জেনারেল মঞ্জুরকে সঙ্গে সঙ্গে হত্যা করান। জেনারেল এরশাদ জিয়া হত্যায় তার সংশ্লিষ্টতা যাতে প্রকাশ না হয়ে পড়ে সেই জন্য জেনারেল মঞ্জুর বীর উত্তমকে গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে হত্যা করান। জেনারেল মঞ্জুর আমাদের অস্ত্র দিতে ব্যর্থ হলে এবং গ্রেপ্তার ও নিহত হলে আমাদের সাথীরা ঢাকা ফিরে এসে মেজর খালেদ ও মেজর মুজাফফরকে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতের মুর্শিদাবাদ পৌঁছে দেয়।
মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত এবং গ্রেপ্তারকৃত জেনারেল মঞ্জুরের সাথী ১২ জন মুক্তিযোদ্ধা সামরিক অফিসারের গোপন সামরিক আদালত এই বিচার শুরু হলে কর্নেল শওকতের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ মেজর জিয়াউদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ এবং মুক্তিযুদ্ধের ডেপুটি সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নুরুজ্জামানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ এই ৩টি মুক্তিযোদ্ধা সংগঠন ওই বিচারের বিরুদ্ধে এবং গ্রেপ্তারকৃত মুক্তিযোদ্ধা সামরিক অফিসারদের মুক্তির দাবিতে আন্দোলনের ডাক দেয়। উল্লেখিত ৩টি মুক্তিযোদ্ধাদের সংগঠন ঢাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ ইত্যাদি কর্মসূচি চালিয়ে যেতে থাকে এবং সেই সকল কর্মসূচিতে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলসমূহের সমর্থন ও অংশগ্রহণের জন্য জোর প্রচেষ্টা চালাতে থাকে। কিন্তু একমাত্র আব্দুর রাজ্জাক ছাড়া অন্য কোনো রাজনৈতিক নেতাকে ওই সময় পাওয়া যায়নি। মুক্তিযোদ্ধা সামরিক অফিসারদের মুক্তির জন্য মুক্তিযোদ্ধাদের আন্দোলন সত্ত্বেও মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার অভিযোগে সামরিক আদালতের গোপন বিচারে ১২ জন মুক্তিযোদ্ধা সামরিক অফিসারের ফাঁসিতেই মৃত্যুদণ্ড কার্যকর হলো। এদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ.এম. এরশাদের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তার নতুন রাষ্ট্রপতি নির্বাচন ঘোষণা করেন এবং তিনি নিজেই প্রার্থী হন। আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনা অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারের বিপরীতে ডক্টর কামাল হোসেনকে রাষ্ট্রপতি প্রার্থী করে নির্বাচনে অংশগ্রহণ করেও নির্বাচনের তারিখ পেছানোর দাবি করতে থাকেন। কিন্তু সেনাবাহিনী প্রধান এরশাদ সমর্থিত বিচারপতি সাত্তার সরকার আওয়ামী লীগের নির্বাচন পেছানোর দাবি অগ্রাহ্য করে। ৮১ সালের ওই রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি সংখ্যক ব্যক্তি রাষ্ট্রপতি প্রার্থী হলে সরকারি গোয়েন্দা সংস্থা এনএসআই এর কর্মকর্তারা রাষ্ট্রপতি প্রার্থীদের মোটা অঙ্কের ঘুষ দিয়ে প্রার্থীটা প্রত্যাহার করায়। অন্যদিকে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা যে কোনো একজন রাষ্ট্রপতি প্রার্থীকে হত্যা করে তাদের নির্বাচন পেছানোর দাবি বাস্তবায়িত করার গোপন নির্দেশ দেন। উল্লেখ্য, এক প্রার্থী খুন হলে নির্বাচনী আইন অনুযায়ী ওই নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত হয়ে যাবে। প্রার্থী হত্যায় শেখ হাসিনার গোপন নির্দেশ বাস্তবায়িত না হয় এবং সাত্তার সরকার আওয়ামী লীগের নির্বাচন পেছানোর দাবি মেনে না নেওয়ায় নির্দিষ্ট সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে সেনাবাহিনীর সমর্থিত বিএনপি প্রার্থী বৃদ্ধ বিচারপতি আব্দুস সাত্তার বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী ডক্টর কামাল হোসেনকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন। বিচারপতি সাত্তার রাষ্ট্রপতি হলেও মূল ক্ষমতা থেকে যায় সেনাবাহিনী প্রধান জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের হাতে। জেনারেল এরশাদ যখন যেভাবে খুশি সেভাবেই রাষ্ট্রপতি সাত্তারকে পরিচালনা করতে থাকেন। প্রকৃত অর্থে জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার হয়ে যান সেনাবাহিনী প্রধান জেনারেল এরশাদের নাচের পুতুল। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করার পর যারা কাদের সিদ্দিকী সঙ্গে মিলে ওই হত্যাকাণ্ডের প্রতিবাদী যুদ্ধ করেছিল তাদের কয়েকজন ১৯৮২ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব কন্যা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ঢাকা ক্যান্টনমেন্ট দখল করার একটা প্রস্তাব ও পরিকল্পনা জানালে শেখ হাসিনা উক্ত প্রস্তাব ও পরিকল্পনা সানন্দে গ্রহণ করেন। পরিকল্পনাটা থাকে এই রকম যে রাজনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণপ্রাপ্ত এবং কমিটির ২৫-৩০ হাজার যুবককে সামরিক প্রশিক্ষণ দিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত করে নির্দিষ্ট একটি দিনে ঢাকা ক্যান্টনমেন্টে কমান্ডো হামলা করে দখল করে নেওয়া হবে। আর ঢাকা ক্যান্টনমেন্ট দখল করে নেওয়া মানেই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে ফেলা। শেখ হাসিনা সর্বশক্তি দিয়ে এই পরিকল্পনা বাস্তবায়িত করার নির্দেশ দিলেন এবং তার নিজের পক্ষ থেকে সর্বপ্রকার সহযোগিতা এবং নেতৃত্ব দেওয়ার কথা ঘোষণা করলেন। শুরু হলো ঢাকা ক্যান্টনমেন্ট দখল করার জন্য রাজনৈতিক কর্মী তৈরি করা এবং সাথে সাথে এই কর্মীদের কোথায় কোথায় সামরিক প্রশিক্ষণ দেয়া যায় সেই স্থান খুঁজে বের করা। কর্মী সংগ্রহের জন্য সারা দেশে গোপনে রাজনৈতিক প্রশিক্ষণ শুরু হলো। এই কর্মীদের মন মানসিকতা ও ধ্যান ধারণা এবং ব্যক্তিগত গুণাবলীর প্রতি বিশেষ নজর দেওয়া হলো।
অল্প কিছুদিনের মধ্যেই বড় ধরনের একটা কর্মী বাহিনী তৈরি করা গেল। এই কর্মী বাহিনীর মধ্য থেকে রাজনীতি শিক্ষা দিয়ে বাছাই করে একটা ব্যাচ তৈরি করা হলো সামরিক শিক্ষার জন্য। অর্থাৎ মিলিটারি ট্রেনিংয়ের জন্য প্রথম ব্যাচ তৈরি করা হলো, কিন্তু সমস্যা হলো সামরিক শিক্ষা দেওয়ার জায়গা এবং অস্ত্র কোথায় পাওয়া যাবে। রাজনৈতিক শিক্ষা দেওয়া যত সহজ, সামরিক প্রশিক্ষণ দেওয়া অত সহজ নয়। সামরিক প্রশিক্ষণ দিতে হলে প্রথমেই প্রয়োজন একটা নিরাপদ মুক্ত এলাকা, যে এলাকায় প্রশিক্ষণ প্রার্থীরা নিরাপদে অস্ত্র চালানোর মাধ্যমে অস্ত্র শিক্ষা গ্রহণ করবে। ৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমরা ভারতীয় এলাকা নিরাপদে প্রশিক্ষণের জন্য ব্যবহার করেছিলাম, কিন্তু এখন তা সম্ভব নয়। মাত্র বছর কয়েক আগে ভারত তার মাটি থেকে কাদের সিদ্দিকীর বাহিনীকে তাড়িয়ে দিয়েছেন। সামরিক প্রশিক্ষণের জন্য ভারতের মাটি ব্যবহার কোনোভাবেই সম্ভব নয়। বাংলাদেশের সুন্দরবন এবং হিল ট্র্যাক্টেও সামরিক শিক্ষার জন্য মোটেও নিরাপদ নয়। আন্তর্জাতিক দুনিয়ায় আমাদের কোনো বন্ধু নেই। আফগানিস্তান কট্টর মৌলবাদীদের নিয়ন্ত্রণে, সেখানেও আমাদের কোনো জায়গা নেই। সোভিয়েত ইউনিয়নের কোনো সাড়া শব্দ নেই। এমতো অবস্থায় চিন্তা করতে করতে লেবানন এবং পিএলও এর কথা বিবেচনায় এসে গেল। পিএলও অর্থাৎ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। গোপন যোগাযোগ করা হলো পিএলওর ঢাকাস্থ প্রতিনিধি আহমেদ রাজ্জাকের সাথে। পিএলওর ঢাকাস্থ গুলশান অ্যাম্বাসিতে পিএলও প্রতিনিধি আহমেদ রাজ্জাকের সাথে গোপনে কয়েক দফা বৈঠক হলো। আহমেদ রাজ্জাককে খোলাখুলি বলা হলো, আমরা সামরিক প্রশিক্ষণ চাই, বিনিময়ে তোমরা যা চাও আমরা দেব। আহমেদ রাজ্জাক মাসখানিক সময় চাইল। মাসখানিক পর আহমেদ রাজ্জাকের সাথে আবার বৈঠক হলো। বৈঠকের সিদ্ধান্ত হলো পিএলও আমাদেরকে লেবাননের মাটিতে সামরিক প্রশিক্ষণ দিয়ে দেবে। বিনিময়ে আমাদেরকে পিএলওর পক্ষে ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমরা রাজি হলাম। আমাদের প্রথম ব্যাচ লেবাননে গেলে তাদের প্রশিক্ষণ দিয়ে ইসরায়েলের বিপক্ষে পিএলওর পক্ষে যুদ্ধ করার জন্য সরাসরি রণাঙ্গনে পাঠিয়ে দেওয়া হবে। প্রথম ব্যাচ যুদ্ধ করতে থাকবে, দ্বিতীয় ব্যাচ লেবাননে যাবে। দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শেষে রণাঙ্গনে গিয়ে যুদ্ধ করতে শুরু করলে প্রথম ব্যাচ বাংলাদেশে ফেরত দেবে। অর্থাৎ আমাদের একটা ব্যাচকে সবসময় পিএলওর হয়ে যুদ্ধ করতে হবে। আমাদের বিমানে করে লেবাননে নিয়ে যাওয়া এবং ঢাকায় নিয়ে আসার ব্যয় পিএলও বহন করবে। আমাদের যারা যুদ্ধ করবে তাদের পিএলও বেতন দেবে। সময়ে সময়ে সকল বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব কন্যা জননেত্রী শেখ হাসিনাকে জানানো হলো এবং তার পরামর্শ নেওয়া হলো। পিএলওর সাথে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ব্যাচকে ৮২ সালের মে মাসের শেষ সপ্তাহে লেবানন পাঠিয়ে দেওয়া হলো। প্রথম ব্যাচ সামরিক প্রশিক্ষণ শেষে ইসরায়েল সীমান্তে গিয়ে পিএলওর পক্ষে যুদ্ধ করতে লাগলো। একদিকে দ্বিতীয় ব্যাচ লেবানন যাওয়ার জন্য প্রস্তুত হলো, এমন সময় ইসরায়েল আক্রমণ করে লেবাননই দখল করে নিল। আমাদের সকল যোদ্ধা ইসরায়েলিদের হাতে বন্দী হলো। আমাদের সব পরিকল্পনা কর্মসূচি ভেস্তে গেল। আমাদের যোদ্ধাদের মা বাবা আত্মীয়স্বজন সবাই কান্নাকাটি শুরু করলো। মুজিব কন্যা শেখ হাসিনা বেমালুম সব ভুলে গেলেন, নিঃশব্দে নীরব থাকলেন। আমাদের ছেলেদের ব্যাপারে কোনো দিন আর কোনো কথা বললেন না। অতঃপর অতি কষ্টে পাকিস্তান রেড ক্রসের মাধ্যমে আমাদের ইসরায়েলের হাতে বন্দী আমাদের যোদ্ধাদের দেশে ফিরিয়ে আনা হলো। এদিকে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ.এম. এরশাদকে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পূর্ণাঙ্গ আমন্ত্রণ জানাতে থাকেন। জননেত্রী শেখ হাসিনা জনগণের পক্ষ থেকে জেনারেল এরশাদকে ক্ষমতা দখলের ব্যাপারে সর্বপ্রকার সাহায্য সহযোগিতার আশ্বাস দিতে থাকেন। নির্বাচিত রাষ্ট্রপতি ও সরকার উৎখাত করে সামরিক বাহিনীর রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার ব্যাপারে জেনারেল এরশাদ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৪-৫ দফা গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। অতঃপর জেনারেল এরশাদ সামরিক অভ্যুত্থানের ইতিহাসে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে ক্ষমতা দখলের অনেক আগেই ঢাকা সেনানিবাসে সংবাদপত্রের সম্পাদকের বৈঠক ডেকে সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেন। ৮২ সালের ২৪শে মার্চ
জেনারেল এরশাদ বিনা বাধায় বিনা বাক্যে জনগণ কর্তৃক নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে রাষ্ট্রপতির ভবন বঙ্গভবন থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন এবং পরের দিন আবার কলার ধরে নিয়ে এসে রেডিও টেলিভিশনে নিজের অযোগ্যতা ও তার সরকারের দুর্নীতি স্বজনপ্রীতি ইত্যাদি কারণে স্বেচ্ছায় সেনাবাহিনী প্রধান এরশাদের নিকট ক্ষমতা হস্তান্তর করে তিনি বিদায় নিলেন এই মর্মে ভাষণ দিতে বাধ্য করে। অশীতপর বৃদ্ধ অথর্ব রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার প্রাণভয়ে কাপুরুষের মতো নীরবে নিঃশব্দে প্রাণ নিয়ে বিদায় নিলেন। সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ দেশে সামরিক আইন জারি করলেন এবং তিনি স্বয়ং হলেন প্রধান সামরিক আইন প্রশাসক ও বিচারপতি AFM হাসানুল্লাহ চৌধুরীকে করলেন ক্ষমতাবিহীন নামমাত্র রাষ্ট্রপতি। শেখ হাসিনার গোপন আমন্ত্রণে ও সহযোগিতায় জেনারেল এরশাদ সর্বময় ক্ষমতার মালিক হয়ে জগদ্দল পাথরের ন্যায় জনগণের বুকে চেপে বসল। বছর না ঘুরতেই প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল এরশাদ আর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার গোপন আতাতের মাঝে গোপন বিরোধ সৃষ্টি হল। 1983 সালের জানুয়ারির শেষ সপ্তাহে শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ আলী মিয়ার মহাখালীস্থ আণবিক শক্তি কমিশনারের সরকারি বাসভবনে শেখ হাসিনা বলেন, লেফটেন্যান্ট জেনারেল এরশাদ হাতের মুঠোয় আর থাকতে যাচ্ছে না। আমার হাতের মুঠো থেকে খাটাসটা ক্রমশ বেরিয়ে যাচ্ছে। ওকে হাতের মুঠোয় পোক্ত করে আটকে রাখা দরকার। প্রধান সামরিক আইন প্রশাসক এরশাদকে হাতের মুঠোয় রাখার জন্য শেখ হাসিনা নামকা অস্তে ভুয়া এক ছাত্র আন্দোলনের পরিকল্পনা হাজির করে বলেন, এই ছাত্র আন্দোলনে অবশ্যই ছাত্র নিহত হতে হবে। যে করেই হোক ছাত্র আন্দোলনের নামে ছাত্র হত্যা করতেই হবে। ছাত্র হত্যা হলে ছাত্র আন্দোলন চাঙা হবে, আর ছাত্র আন্দোলন চাঙা থাকলেই কেবল CMLA জেনারেল এরশাদকে হাতের মুঠোয় শক্তভাবে রাখা যাবে। শেখ হাসিনা ছাত্র আন্দোলনের নামে ছাত্র হত্যার কঠিন নির্দেশ ও পরিকল্পনা দিলেন। কোনো আতাতয়ী বা অজ্ঞাত ঘাতকের হাতে ছাত্র হত্যা হলে কাজ হবে না। ছাত্র হত্যা হতে হবে সামরিক শাসক এরশাদের মিলিটারি অথবা পুলিশের হাতে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, টাকা যাই লাগুক এটা করতেই হবে। কিভাবে এই পরিকল্পনা বাস্তবায়িত করা যায় সবাই এই নিয়ে খুব ব্যস্ত এবং চিন্তিত। যোগাযোগ হলো মিলিটারি ট্রুপস আর্ম পুলিশের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান লস্করের সঙ্গে। এই হাফিজুর রহমান লস্কর পুলিশের অফিসার হয়েও দীর্ঘদিন যাবৎ NSI এর ডেপুটি ডাইরেক্টর পদে ঘাপটি মেরে বসেছিলেন। এরশাদ ক্ষমতায় এসেই হাফিজুর রহমান লস্করকে এই বলে NSI থেকে ঝেঁটিয়ে বিদায় করেছেন যে, তুমি পুলিশের লোক, এখানে কি করো? যাও পুলিশের পোশাক পরে রাস্তায় চোর ধরো। বলেই NSI এর ডেপুটি ডাইরেক্টরের পদ থেকে হাফিজুর রহমান লস্করকে সোজা আর্ম পুলিশের তৎকালীন হেডকোয়ার্টার 14 নং মিরপুরে কোম্পানি কমান্ডার পদে বদলি করে পাঠিয়ে দেয়। এ কারণে আর্ম পুলিশের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান লস্কর জেনারেল এরশাদ ও তার সামরিক শাসনের বিরুদ্ধে খুবই চটা ও বৈরী ছিলেন। এর উপর ছিল নগদ অর্থের টোপ। এরশাদের প্রতি ভয়ানক খ্যাপা ও বিরাগভাজন এবং নগদ অর্থের টোপ দুই মিলে ছাত্র আন্দোলনের নামে ছাত্র হত্যার প্রস্তাব আসামাত্র সঙ্গে সঙ্গে হাফিজুর রহমান লস্কর প্রস্তাব গ্রহণ করলেন। NSI-এর মূলত কাজ হচ্ছে কারা সরকারের বিরুদ্ধাচরণ করে তাদের লিস্ট বা তালিকা তৈরি করে সরকারকে সরবরাহ করা এবং সরকারের পতন হলে সঙ্গে সঙ্গে পতন হয়ে যাওয়া সরকারের আমলে তৈরি করা সমস্ত নথিপত্র পুড়িয়ে ধ্বংস করে ফেলে নতুন সাদা ফাইল নিয়ে নতুন সরকারের কাছে হাজির হওয়া। 30 মে 81 প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হলে NSI-এর কর্মকর্তাগণ জিয়া বা BNP সরকারের আমলে তৈরি করা সমস্ত নথিপত্র পুড়িয়ে ফেলতে যায়। কিন্তু যেই মুহূর্তে নথিপত্রে অগ্নিসংযোগ করতে যাবে ঠিক সেই মুহূর্তে উপরাষ্ট্রপতি বিচারপতি সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন এবং BNP সরকারই টিকে যায়। ফলে NSI কর্মকর্তাগণ নথিপত্র পুড়িয়ে না ফেলে আবার তা সংগ্রহশালায় যত্ন করে তুলে রাখেন।
উপরাষ্ট্রপতি সত্তার অস্থায়ী রাষ্ট্রপতি হলেও মূলত ক্ষমতা চলে যায় সেনাবাহিনী প্রধান হোসেন মোহাম্মদ এরশাদের হাতে। সেই সুবাদে জেনারেল এরশাদ বিচারপতি সত্তারকে অস্থায়ী রাষ্ট্রপতি পদে রেখে এনএসআইয়ের নথিপত্রগুলি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। এনএসআইয়ের নথিপত্রে জিয়াউর রহমান বা বিএনপি সরকারের বিরুদ্ধচারণকারীদের তালিকায় জেনারেল এরশাদের নামও ছিল। ফলে জেনারেল এরশাদ ক্ষমতায় এসেই প্রথমেই এনএসআই থেকে হাফিজুর রহমান লস্করদের ঝেঁটিয়ে বিদায় করে। আর সেই কারণেই এবং নগদ অর্থের বিনিময়ে হাফিজুর রহমান লস্কর গং জেনারেল এরশাদ ও তার সামরিক শাসনের পতনের যে কোনো প্রস্তাব বা প্রতিক্রিয়ায় সামিল হন। আর্ম পুলিশের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান লস্করের সঙ্গে ছাত্র আন্দোলনের নামে ছাত্র হত্যার নীল নকশা চূড়ান্ত হয়। নীল নকশা অনুযায়ী যে কোনো প্রকারের কোনো রকমের ছাত্রদের একটা মিছিল বাংলা একাডেমির দক্ষিণে, কার্জন হলের উত্তরে, শিশু একাডেমির পশ্চিমে দোয়েল চত্বর পর্যন্ত নিয়ে আসলেই হবে। বাকি কাজ আর্ম পুলিশ সেরে ফেলবে। অর্থাৎ আমাদের দায়িত্ব ছাত্রদের একটা মিছিল দোয়েল চত্বর পর্যন্ত নিয়ে আসা, তারপর সেই মিছিলের উপর গুলি চালিয়ে ছাত্র হত্যার দায়িত্ব আর্ম পুলিশের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান লস্করের। এই নীল নকশা অনুযায়ী মিছিল নিয়ে আসার প্রাথমিক দায়িত্ব পড়ে জগন্নাথ হল, ছাত্র সংসদের জিএস কাদেরিয়া বাহিনীর সদস্য নিরঞ্জন সরকার বাচ্চু, সাধন সরকার, যাদব, বিদ্যুৎ, শ্যামল প্রমুখের উপর। জেনারেল এরশাদের বিরুদ্ধে একটা মিছিল করার প্রস্তাব নিয়ে ছাত্রনেতা ফজলুর রহমান, বাহালুল মজনুন চুন্নু, ডাক্তার মোস্তফা মহিউদ্দিন জালাল, খ ম জাহাঙ্গীর, ডাকসুর ভিপি আখতারুজ্জামান, জিএস জিয়াউদ্দিন বাবলু, ফারুক আনোয়ার, মিলন, জালাল প্রমুখ ছাত্রনেতাদের সাথে আলোচনা করা হলে সকলেই মিছিলের পক্ষে মত দেন। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথমেই মিছিলের তারিখ নির্ধারণ হলে এবং মিছিল শিক্ষা ভবন পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত হলো। সিদ্ধান্ত মোতাবেক কলা ভবন থেকে ছাত্র মিছিল শুরু হলো। একদিকে শিশু একাডেমির কাছে আর্ম পুলিশ নিয়ে মিছিলে গুলি করে ছাত্র হত্যার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে হাফিজুর রহমান লস্কর চাতক পাখির ন্যায় অপেক্ষা করতে থাকলো। কিন্তু কিছুতেই মিছিলকে কলা ভবনের আশেপাশের বাইরে নিয়ে গেল না। অধিকাংশ ছাত্রনেতা মিছিল নিয়ে এগিয়ে যেতে মুখে অস্বীকার না করলেও কার্যত মিছিল নিয়ে কেউ কলা ভবনের বাইরে গেল না। ফলে নীল নকশা ভেস্তে যাওয়ায় আমরা উত্তেজিত হয়ে ছাত্র নেতাদের লাঞ্ছিত করলাম এবং কোনো ছাত্রনেতাকে শারীরিকভাবে আঘাতও করলাম। আবার ছাত্র মিছিলের নতুন তারিখ নির্ধারিত হলো। আগামী 14 ফেব্রুয়ারি 1983 পয়লা ফাল্গুন ছাত্র মিছিল হবে এবং মিছিল শিক্ষা ভবন অভিমুখে যাওয়ার সিদ্ধান্ত হলো। 12 ফেব্রুয়ারি 83 সকাল 8টায় 14 নং মিরপুর আর্ম পুলিশের হেডকোয়ার্টার এনএসআইয়ের সাবেক কর্মকর্তা, পুলিশের সিনিয়র এসপি আর্ম পুলিশের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান লস্করকে আগামী 14 ফেব্রুয়ারি ছাত্র মিছিলের চূড়ান্ত কর্মসূচি অবহিত করা হলো এবং 13 ফেব্রুয়ারি রাত 8টায় হাফিজুর রহমান লস্করের মিরপুর 2 নম্বর বাসায় আগামীকাল 14 ফেব্রুয়ারি সকাল 10টায় যে কোনো কিছুর বিনিময়ে ছাত্র মিছিল শিশু একাডেমি পর্যন্ত নিয়ে যাওয়ার কর্মসূচি নিশ্চিত করা হলো এবং নগদ অর্থ প্রদান করা হলে তিনিও ছাত্র হত্যার জন্য প্রস্তুত বলে চূড়ান্তভাবে জানান। রাত 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলের অ্যাসেম্বলি বিল্ডিংয়ে জগন্নাথ হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক 75-এর কাদেরিয়া বাহিনীর সদস্য ছাত্রনেতা নিরঞ্জন সরকার বাচ্চুর রুমে সর্বশেষ গোপন বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছাত্রনেতা নিরঞ্জন সরকার বাচ্চু, মোবারক হোসেন সেলিম, ডাকসুর মহিলা সম্পাদিকা নাহিদ আমিন খান, সাধন সরকার, যাদব, বিদ্যুৎ প্রমুখ আগামীকাল পয়লা ফাল্গুন মোতাবেক 14 ফেব্রুয়ারি 1983 সকালে ছাত্র মিছিল ও ছাত্র হত্যা সম্পর্কে বিস্তারিত জানানো ও আলোচনা শেষে সিদ্ধান্ত হয় যে ছাত্রনেতা ফজলুর রহমান, বাহালুল মজনুন চুন্নু সহ প্রগতিশীল ছাত্রনেতা ও নেতৃস্থানীয় কর্মীরা কোনো অবস্থাতেই আণবিক শক্তি কমিশনের পরে যাতে মিছিল না থাকে সেই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। আজ পহেলা ফাল্গুন 14 ফেব্রুয়ারি 1983 সাল। ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত।
ঋতুর রাজা বসন্তের এই সমীরণে আজ সবাই উদ্বেলিত। বাঙালি রমণীরা লাল পেরে হলুদ শাড়ি পরে ভোর হতে না হতেই ঘর থেকে বেরিয়ে এসেছে বসন্তকে অবগাহন করতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া ও শামসুন্নাহার হলের ছাত্রীরা খুব ভোর থেকেই লাল পেরে বাসন্তী রঙের শাড়ি পরে বসন্ত উৎসবে মেতে উঠেছে। বসন্ত উৎসব মুখর বিশ্ববিদ্যালয়ে। লাল পাড় হলুদ বর্ণের শাড়ি পরে কোনো কোনো ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছেড়ে মননের মানুষের সাথে বসন্ত উৎসব করতে দূর দূরান্তে চলে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় লাল পেরে হলুদ শাড়ির সমারোহ। আজ এ বসন্ত, সবাই বসন্তের দোলায় দুলছে। কেউ জানে না একটু পরে কী ঘটতে যাচ্ছে, কে নিহত হতে যাচ্ছে, কোন স্নেহময়ী মাতার বুক খালি হচ্ছে, কোন পিতা সন্তানহারা হচ্ছে। বেলা 10টার দিকে কলাভবনের সামনে অপরাজেয় বাংলার পাদদেশে মিছিলের উদ্দেশ্যে ছাত্ররা জমায়েত হতে শুরু করে। একটি মোটরসাইকেল ধানমন্ডি 32 নম্বরে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং আর্ম পুলিশের হাফিজুর রহমান লস্করের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে যাচ্ছে। মোটরসাইকেলটি দ্রুত গতিতে 32 নম্বরে শেখ হাসিনা ও শিশু একাডেমির পূর্ব পাশে অবস্থানরত আর্ম পুলিশের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান লস্করের কাছে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে যাচ্ছে। বেলা 11টা নাগাদ ছাত্র মিছিল শুরু হলো। যেসব ছাত্রনেতা ও কর্মীদের আণবিক শক্তি কমিশনের পরে মিছিলে আর না থাকতে জানিয়ে দেওয়ার কথা, তাদেরকে তা জানিয়ে দেওয়া হলো। সিদ্ধান্ত পরিকল্পনা মতো মিছিল সহ সব কিছুই ঠিকঠাক করে চলতে লাগলো। ছাত্র মিছিল আণবিক শক্তি কমিশন পর্যন্ত এগিয়ে গেলে কিছু ছাত্রনেতা ও কর্মীরা মিছিলের পিছন থেকে সরে পড়ল। মিছিল এগিয়ে গেল বাংলা একাডেমি ছেড়ে আরও সামনে দক্ষিণে দোয়েল চত্বরের দিকে। একেবারে দোয়েল চত্বরের কাছে এবং মিছিল যেই দোয়েল চত্বরের পিছন ফেলে পূর্ব দিকে ঘুরে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে আগে থেকে ওত পেতে থাকা হাফিজুর রহমান লস্করের আর্ম পুলিশের গুলি। গুরুম গুরুম, টাস টাস, মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়ল কয়েকজন ছাত্র। মোটর সাইকেলটি দ্রুত ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শেখ হাসিনাকে গুলির সংবাদ দিয়ে আবার ছুটে চলল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ইতিমধ্যে ছাত্ররা হাসপাতালে ইমার্জেন্সিতে গুলিবিদ্ধ ছাত্রদের নিয়ে এসেছে। গুলিবিদ্ধ ছাত্রদের মধ্যে জয়নাল ও জাফর শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবী ছেড়ে পরকালে চলে গেছে। জয়নাল ও জাফরের মায়ের কোল খালি হয়েছে, শূন্য হয়েছে পিতার বুক। নীল নকশা বাস্তবিত হয় চূড়ান্ত সংবাদটি নিয়ে মোটর সাইকেলটি চলে গেল ধানমন্ডি 32 নম্বরে। দুজন ছাত্র হত্যার সফলতায় সংবাদটি শেখ হাসিনাকে দিয়ে মোটর সাইকেলটি ফিরে এলো বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। থেমে গেছে পহেলা ফাল্গুনের বসন্তের উৎসব। ছাত্ররা তাদের নিহত সাথী জাফর ও জয়নালের লাশ কলাভবনের অপরাজেয় বাংলার পাদদেশে ঐতিহাসিক বটতলায় নিয়ে এসেছে। বিকাল 3টায় জানাজা ও শোকসভার কর্মসূচিতা 32 নম্বরে দিলে দুপুর 2টা নাগাদ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের বটতলা আসেন এবং তার দীর্ঘ প্রতীক্ষিত নিহত ছাত্রদের লাশ দেখে রুমাল দিয়ে চক্ষু মোছার ভাব করতে করতে কোনো কর্মসূচি না দিয়েই বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করেন। শোকে ম্রিয়মাণ ছাত্রছাত্রীরা বটতলায় সমাবেত হতে থাকে এবং পয়লা ফাল্গুনের বসন্তের পোশাক লাল পেরে বসন্ত শাড়ি পরে প্রত্যুষে ক্যাম্পাসের বাইরে যাওয়া রোকেয়া ও শামসুন্নাহার হলের ছাত্রীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে এসে ছাত্র হত্যার ঘটনায় শোকে বিহ্বল হয়ে বটতলায় শোকসভায় সমবেত হয়। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করে যেই সামরিক আইন প্রশাসক জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদের সাথে যোগাযোগ করেন এবং ছাত্র হত্যার প্রতিবাদে কোনোরূপ আন্দোলন কর্মসূচি না দেওয়ার বিনিময়ে এরশাদের কাছ থেকে কতগুলো গোপন দাবি আদায় করে নেন। ছাত্র হত্যার প্রতিবাদে আন্দোলনের কর্মসূচি দেয়া হবে না এই মর্মে শেখ হাসিনার কাছ থেকে নিশ্চয়তা ও আশ্বাস পাওয়ার পর জেনারেল এরশাদ সমগ্র বিশ্ববিদ্যালয় এলাকায় চতুর্দিক থেকে নজিরবিহীন পুলিশ ও মিলিটারি হামলা চালায়।
পুলিশের চতুর্দিক থেকে সাঁড়াশি হামলার মুখে ছাত্র হত্যার প্রতিবাদে বটতলায় অনুষ্ঠিত জানাজা ও শোক সভায় সমবেত ছাত্রছাত্রীরা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে থাকে। কিন্তু যেদিকেই দৌড়ায় সেদিকেই পুলিশের ও আর্মির বেধড়ক মার। নিমেষের মধ্যেই বটতলায় হাজার হাজার স্যান্ডেল জুতো পড়ে থাকা ছাড়া কোনো মানুষের চিহ্ন থাকে না। জাফর ও জয়নালের লাশ দুটি অতি কষ্টে ছাত্ররা ধরাধরি করে সূর্য সেন হলে নিয়ে যায় এবং সূর্য সেন হলের গেটের ভিতর থেকে তালা লাগিয়ে বন্ধ করে দেয়। হলের রুমের ভিতরে ছাত্র, শিক্ষক, কর্মচারী আর হলের আঙিনাসহ সারা বিশ্ববিদ্যালয়ে শুধু পুলিশ আর সেনাবাহিনী। মুহূর্তের মধ্যে পুলিশ আর আর্মি হলের কেচি গেট ভেঙে রুমের মধ্যে প্রবেশ করবে। অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেল আরোহী সূর্য সেন হলের দোতলা থেকে এক লাফ দিয়ে পড়ল হলের আঙিনায়। আর অমনি শকুনের দল যেমনি মরা গরু ঘিরে ধরে খায়, তেমনি পুলিশের দল মোটরসাইকেল আরোহীকে ঘিরে পেটাতে লাগলো। এরই মধ্যে মোটরসাইকেল আরোহী প্রাণপণ বেগে ছুটে চলল সূর্য সেন হলের বাউন্ডারি প্রাচীরের দিকে। মোটরসাইকেল আরোহী দৌড়াচ্ছে আগে আগে, পেছনে পেছনে শকুনের ঝাঁকের ন্যায় দৌড়াচ্ছে, পেটাচ্ছে পুলিশ ও আর্মি। পড়ি কি মরি করে এক লাফে সূর্য সেন হলের প্রাচীর টপকে কাঁটাবন এবং পুলিশের রাস্তায় গিয়ে পড়ল মোটরসাইকেল আরোহী। সেখান থেকে ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শেখ হাসিনাকে না পেয়ে আণবিক শক্তি কমিশনের পরিচালক শেখ হাসিনার স্বামী ডক্টর অজেদ মিয়ার মহাখালী সরকারি বাসভবনে গিয়ে শেখ হাসিনার পাজরো জিপ পাওয়া গেলেও শেখ হাসিনাকে পাওয়া গেল না। শেখ হাসিনার প্রিয় এবং বিশ্বাসী বাবুর্চি রমাকান্তর কাছ থেকে জানা গেল তিনি কাউকে সাথে না নিয়ে অপরিচিত একটি প্রাইভেট কারে করে অপরিচিত একমাত্র চালক আরোহীর সাথে বোরকা পরে অজ্ঞাত স্থানে গিয়েছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলের গেট ও দরজা ভেঙে পুলিশ এবং মিলিটারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী এবং ছাত্রদের বেধড়ক মারপিট ও গ্রেপ্তার করে সারা রাত খোলা আকাশের নিচে বসিয়ে রেখে এবং নিহত ছাত্র জাফর ও জয়নালের লাশ নিয়ে যায়। বলা বাহুল্য, ওই সময় বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপির সাংগঠনিক কোনো অস্তিত্ব ছিল না। ফলে বেগম খালেদা জিয়া ছাত্র হত্যার পর বিশ্ববিদ্যালয়েও আসেননি। সামরিক স্বৈরাচার জেনারেল এরশাদ এবং তার সামরিক আইনের বিরুদ্ধে চিরসংগ্রামের ঐতিহ্যবাহী সহজ সরল প্রাণ এদেশের ছাত্র সমাজের প্রথম আন্দোলন, প্রথম বিদ্রোহ এবং আত্মদান, রাজনৈতিক নেতাদের ব্যর্থতা এবং শেখ হাসিনার পাতানো আপোষকামিতার কারণে সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবেসিত হয়। বৃথা হয়ে যায় জাফর এবং জয়নালের আত্মদান। সামরিক স্বৈরাচার জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভাবনায় ক্ষমতায় বসে থাকে। রাজনৈতিক নেতৃত্বের অভাবে ছাত্র সমাজ দিশেহারা হয়ে নেতিয়ে যায়। এদেশের আন্দোলনে সংগ্রাম এর মূল চালিকা শক্তি আওয়ামী লীগ এবং তার নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ম্যানেজ করে দোর্দণ্ড প্রতাপে চলতে থাকে এরশাদের সামরিক শাসন।